এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে পিস প্যাগোডা থেকে। এই হচ্ছে জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই পর্বে থাকছে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন ও নামচি যাওয়ার গল্প। দার্জিলিং থেকে নামচি যাওয়ার যে অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটা, সেইটা এই পর্বেই দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন সকাল 6:30 বাজে। আমি রিভার রাস্তা থেকে বেরোলাম হোমস্টে থেকে। আর এখন এই রাস্তাটা যেটা আছে এটা দিয়ে যাবো হচ্ছে গিয়ে পিস প্যাগোডার দিকে। এই সময় ওয়েদার ছিল 5 ডিগ্রি মতন। রাস্তায় যেতে যেতে কাঞ্চনজঙ্ঘার ওপর সোনালি চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখে হঠাৎ করে চোখটা আটকে গেছিল। তো এই হচ্ছে পিস প্যাগোডার রাস্তা। এখান থেকে আমরা উঠে আসলাম। এই যে লোকটা এখানে হেঁটে যাচ্ছে সেই দিক দিয়ে আসলাম। আর এইখানে হচ্ছে পার্কিং লট, এখানে বাইক রেখেছি। আর এই দিকটায় সোজা যাওয়া হচ্ছে গিয়ে পিস প্যাগোডার দিকে, জাপানিজ টেম্পল। এখানে বেশ সুন্দর সুন্দর ফুল উঠেছে, আমি জানি না ফুলটার নাম কি। তো এই হচ্ছে জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7টা। আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, এই সময় ভিড় কম থাকে। আর আমি প্রত্যেকবার যতবারই এখানে এসেছি ততবারই এরকম ভোর সকালেই এসেছি, কারণ এই সময় বেশ ঠান্ডাও থাকে। প্লাস হচ্ছে গিয়ে এই পিস প্যাগোডা উপর থেকে এই কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘাটা কীরকম দেখা যায় সেটা আমি উপরে উঠে জানাচ্ছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে পিস প্যাগোডা থেকে। অসাধারণ একটা ভিউ, মানে আমি তো প্রত্যেকবারই আমি এসে অবাক হয়ে যাই এই ভিউ দেখে। আর এর সকালবেলায় যে শুভ্রতা সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এই মনেস্ট্রিটাকে ডালি মনেস্ট্রি বলা হয়। এই মনেস্ট্রিটা হিল কাট রোডের ওপরেই বাতাসিয়া লুপের কাছে আছে। এই মনেস্ট্রিতে ঢোকার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। সোমবার বন্ধ থাকে এই মনেস্ট্রি, তাই প্ল্যান করে বুঝে শুনে আসা ভালো। এই মনেস্ট্রিতে ঢুকতে আমাদের 50 টাকা করে লেগেছিল। মনেস্ট্রিটার উপর থেকে হিল কাট রোডটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এর প্রতিটা ঘর ছিল খুব শান্তময়। আর একটা ঘর ছিল বিশাল বড়, আর সামনে ছিল এক বিশাল প্রাঙ্গণ, যেখান থেকে পুরো মনেস্ট্রিটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। 1967 সালে গিয়া লিয়া লাতস্রুম চেম্পো দ্বারা নির্মিত। ভেতরে ছিল 26 ফুট উঁচু মৈত্রেয় বৌদ্ধ মূর্তি এবং বেশ কিছু বৌদ্ধ পাণ্ডুলিপির বইয়ের বিশাল সমগ্র, এবং গেলু পোকা সম্প্রদায়ের সন্ন্যাসীদের থাকার ঘর, এবং এর মধ্যে একটি ছোট্ট ক্যাফেও রয়েছে। মনেস্ট্রি থেকে আমরা চলে আসলাম আমাদের নিজস্ব হোমস্টেতে, এবং এখানকার রেস্টুরেন্টে আমরা নিয়ে নিলাম রুটি আর ছোলার ডাল, আর সাথে ছিল একটু চাটনি। আমাদের হোমস্টের ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে চলে আসলাম পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে। এই পার্কের এন্ট্রি ফি ছিল 110 টাকা করে। আর এই হলো জুয়ের ম্যাপ। জুতে এসে আমরা প্রথম দেখতে পেলাম হিমালয় থারকে। এগুলোকে দেখতে পাওয়া যায় হিমালয় সাইডে। সেন্ট্রাল এশিয়া, কাশ্মীর, চায়না এখানে দেখতে পাওয়া যায়। এদের ওজন 36 থেকে 90 কিলোর মধ্যে হয়। এটা হলো মারখোর, এক প্রকার পাহাড়ি ছাগল। এগুলোকে আফগানিস্তান, নর্দার্ন ইন্ডিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এসব জায়গায় দেখা যায়। এগুলোর ওজন 32 থেকে 110 কিলোগ্রামের মধ্যে হয়। এরপর চলে আসলাম সাম্বার ডিয়ার দেখতে। এগুলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ চায়না, তাইওয়ান, সুমাত্রা আইল্যান্ড, বোর্নিও, ইন্দোনেশিয়া এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। এরপর চলে আসলাম হিমালয়ান ইয়াক দেখতে। এগুলোর বডি লেন্থ প্রায় 6 ফুটের কাছাকাছি হয়, তার মানে বেশ বড়সড় দেখতে হয়, এবং এদের ওজন প্রায় 1000 কিলোর কাছাকাছি হতে পারে। আর এরা প্রায় 23 বছর অবধি বাঁচতে পারে। বইতে পড়েছিলাম এগুলোকে চমড়ি গাইও বলে। এরকম বেশ কিছু প্রাণী আমরা দেখতে দেখতে চলে যাব হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। ভারতের দার্জিলিংয়ে অবস্থিত একটি শীর্ষণীয় বিশ্বখ্যাত পর্বতারোহণ স্কুল। এটি 1954 সালে জওহরলাল নেহরু এবং তেনজিং নরগের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল হিমালয়ান অ্যাডভেঞ্চার স্পোর্ট ও পর্বতারোহীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে HMI এর মধ্যেকার ম্যাপ। এরপর চলে আসলাম হিমালয়ান স্নো লেপার্ড দেখতে। এটা খুবই দুর্লভ প্রজাতির একটি বিরল জাতীয় প্রাণী। এটা সাধারণত ভারত, নেপাল, ভুটান, চীন এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। এরপর চলে আসলাম বেশ কিছু হিমালয়ান পাহাড় সাইডের পাখি দেখতে।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না। এরপর আমরা চলে আসলাম আমাদের ন্যাশনাল অ্যানিমেলকে দেখতে, যদিও এই প্রাণীটির বিষয়ে খুব একটা কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। এরপর আমরা চলে আসলাম হিমালয়ান উল্ফ দেখতে, যার আরেক নাম তিব্বতী নেকড়ে। এরা বেশিরভাগ হিমালয় বা তিব্বতী মালভূমি সাইডে দেখা যায়। এদের ওজন 20 থেকে 55 কিলোগ্রামের মধ্যে হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি সাবেরি নাইটেঙ্গেল পার্ক দেখতে। এই পার্কটা সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। যদি আপনি এই পার্কে কোনোদিন না গিয়ে থাকেন তাহলে দার্জিলিং এলে অবশ্যই একবার অন্তত যাবেন। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন খুবই কাছ থেকে। এরপর আমরা ম্যালের দিকে চলেছি, আর এই রাস্তাতেই একটা সুন্দর ভিউ পয়েন্ট পড়লো। যদি আপনি ম্যালের কাছে আসেন তবে তার ঠিক পাশেই দেখতে পাবেন মহাকাল মার্কেট। এই মহাকাল মার্কেটের ঠিক ডান পাশ দিয়ে একটা রাস্তা চলে যাবে, সেটাই হচ্ছে এই ভিউ পয়েন্ট। রাস্তায় চলতে চলতে দেখা হয়ে গেল কিছু বন্ধুদের সাথে, আর ওদের সাথে একটু আড্ডাও হয়ে গেল। এই রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে। এই রাস্তাতেই পড়বে উইন্ডমেয়ার হোটেলের গেট। এই রাস্তাটা একটু বেশ চড়াই আছে, তাই একটু সময় লেগেছিল আমাদের। এইখানে পৌঁছে আমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল। মহাকাল মন্দির ছেড়ে আমরা চলে আসলাম দার্জিলিং ম্যালের কাছে টম এন্ড জেরি ক্যাফেতে। এই ক্যাফেতে আপনাদের খাবারের মেনুগুলো একটা নোটবুকে লিখে শেফের হাতে দিতে হবে। আমরা নিয়েছিলাম চিকেন থুকপা সাথে চিকেন ফ্রাইড রাইস। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, দামও রিজনেবল ছিল। এখন আমি সকালবেলা বেরিয়েছি। আজকে 28 তারিখ, আজকে নামচি যাওয়ার পথে। আজকে আমরা নামচি যাব, আর লাগেজ আমার প্রায় রেডি হয়ে গেছে। তো শুধু এখন বেরিয়েছি হচ্ছে এটিএম থেকে টাকা তোলার জন্য। তো এই এটিএম এর সামনে চলে এসেছি, সেখান থেকে টাকা কিছু তুলে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন এখান থেকে আমরা যাব নামচি। দার্জিলিং থেকে নামচি দূরত্ব প্রায় 45 কিলোমিটার মতন, সময় প্রায় 2 ঘন্টা মতন লাগতে পারে। এখন বাজে সকাল 7টা, আর টেম্পারেচার প্রায় 5 ডিগ্রির মধ্যে। আর এবারের মতন দার্জিলিংকে বিদায়। আমরা প্রায় চলে এসেছি সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুলের কাছে। ये नामची की तरफ जाता है, ये इस तरफ है। ওই মোড়টা থেকে আমরা একটু এগিয়ে বাঁদিকে রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে বেশ নিচু ঢালু রাস্তা শুরু হলো। কিছু দূর গিয়ে দেখছি ম্যাপে দেখলাম যে ভুল রাস্তায় চলে এসেছি, তাই বাইক ঘুরিয়ে আবার চলে যাচ্ছি ঠিক রাস্তার দিকে। ভুল রাস্তা, ওই দিকে রাস্তা যেতে হবে। রাস্তা একদম পুরোপুরি খাড়া মনে হচ্ছে, যেন মনে হচ্ছে বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। সঠিক রাস্তা নিয়ে এগিয়ে যাচ্ছি
কিন্তু রাস্তা পুরো শুনশান, একটাও গাড়ি বা লোক দেখতে পাচ্ছিলাম না। এই প্রথম এত চরম রাস্তা এক্সপিরিয়েন্স করছি। কিছুক্ষণ হোল্ড করো। এই রাস্তাতে আমাকে সমানে ব্রেক চেপে চেপে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে করতে নামতে হয়েছে। পুরো গাড়ি এবং পুরো গাড়ির বাকি সব ভর আমার উপর এসে পড়েছিল। একদিক দিয়ে ভালো, রাস্তাটা পুরোপুরি ফাঁকা ছিল, কারণ চরম বাঁকগুলোতে আমাকে অনেকটা জায়গা নিয়ে ঘুরতে হচ্ছিল। এরকম যেতে যেতেই হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, তাই দাঁড়িয়ে গেলাম। সকাল সকাল একদম খালি চোখে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, আমাদের সাথে বা আশেপাশে কোনো আদার্স ট্যুরিস্টদের গাড়ি দেখতে পাইনি। বেশ কিছুটা আসার পর পৌঁছে গেলাম তুকভাট টি গার্ডেন। এখানে এসে আমরা একটা ভিউ পয়েন্ট আবিষ্কার করলাম। বেশ সুন্দর জায়গা এবং এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। তুকভাট টি গার্ডেন ছাড়িয়ে আমি চলে এসেছি প্রায় সিকিম বর্ডারের কাছে। জোরথাং সিকিমের রামমাম ব্রিজ, এই ব্রিজটা পার করলেই আমি সিকিমে এন্টার করে যাব। আর নিচে হলো রঙ্গিত নদী। এবার আমি সিকিমে অফিসিয়ালি এন্টার করে গেলাম। এবার এখানে সামনে একটা চেকপোস্ট পড়বে। हाँ हाँ कहाँ से आ रहा है? कोलकाता बैरकपुर। गोरखपुर। कहाँ जा रहा है अभी? नामची। नामची। ठीक है। जा सकते? थैंक यू सर। अंदर से कुछ पहना है क्या? ठंड नहीं लग रहा है? ठंड बहुत था ऊपर। नामची में भी बहुत ठंड है। यह थोड़ा कम है। हाँ इधर पर थोड़ा कम है। अभी ऊपर जाएगा तो और इस तरफ सीधा। हाँ इधर से ऊपर। আগের বার যখন সিকিমে এন্টার করেছিলাম তখন আমাদেরকে আধার কার্ড দেখাতে হয়েছিল, কিন্তু এবারে শুধু গাড়ির নাম্বার দেখে ছেড়ে দিল। সিকিমে এন্টার করতে আমি বুঝেছি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানকার রাস্তাঘাট অনেক ভালো। ये जोरथांग यही सीधा जानो, अच्छा एकदम सीधा ठीक है पुल पड़ेगा, धोखा हुआ गया। अच्छा এখান থেকে আমি পেট্রোল ভরিয়ে নেব। সিকিমে পেট্রোলের দাম তখন 101 টাকার মতন ছিল। যেতে যেতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম একটা ধাবা থেকে। নিয়েছিলাম রুটি, ঘুগনি আর 1 প্লেট মোমো। সিকিমে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রোজ গার্ডেন, সোলো ফক। এখানে আমরা যখন এসেছিলাম জায়গাটা পুরোপুরি ফাঁকা ফাঁকা ছিল, আর এখানকার এন্ট্রি ফি ছিল 100 টাকা। আর ঠিক নিচে একটা গ্যারেজ আছে। এটা একটা বিরাট গোলাপ গার্ডেন। এখানে প্রায় 50-এরও বেশি প্রজাতির গোলাপ গাছ আছে। তার সাথে হাইব্রিড ট্রি, ফ্লোরিবুন্দা, গ্র্যান্ডিফ্লোরা এরকম নামের বেশ কিছু গোলাপ এখানে দেখতে পাওয়া যায়। এই ফুল গাছটির নাম হচ্ছে ফ্লাওয়ারিং ক্যাবেজ। আমি যাব।
এরপর আমরা চলে আসলাম সিদ্ধেশ্বর ধামে। এই হচ্ছে গিয়ে মন্দিরের মধ্যেকার এন্ট্রান্স, আর এর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা, আর 10 বছর বাচ্চাদের জন্য ফ্রি। মন্দিরের প্রাঙ্গণের মধ্যে রয়েছে একটা ম্যাপ। এই সিদ্ধেশ্বর ধামটা নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে। এখন আমরা চলে এসেছি চারধাম, সিদ্ধেশ্বর চারধাম মন্দির নামচিতে। তো এখানে হচ্ছে এই দেখা যাচ্ছে আমাদের মহাদেব বাবাকে, আর অসাধারণ আজকে একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি চারধাম। এখানে রয়েছে ভগবান শিবের 108 ফুট উঁচু মূর্তি এবং সাথে 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে রয়েছে। 12টা জ্যোতির্লিঙ্গর নাম হচ্ছে গিয়ে সোমনাথ, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বনাথ, ত্রিম্বকেশ্বর এবং বৈদ্যনাথ। এই মূর্তিটি হলো ভগবান কিরিটেশ্বর। দেবতা ভগবান শিব তার শিকারী অবতারের সাথে স্থানীয় লোকেরা এখানে ওনাকে পুজো করেন। বিশ্বাস করা হয় যে কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন যেখানে ধ্যান করেছিলেন এবং শিবের আশীর্বাদ পেয়েছিলেন তা হলো পশুপতাস্ত্র। এবার চলে আসলাম আমাদের নামচি হোটেল। হোটেলের নাম ব্লিস মাখিম রেসিডেন্সি। এই হোটেলটা আমি 1200 টাকায় পেয়েছিলাম গোআইবিবো অ্যাপ দিয়ে। ওয়াও, কি সুন্দর। দিস ইজ আওয়ার রুম। যেরকম গোআইবিবোতে ছবিগুলো দেখেছিলাম সেরকমই দিয়েছে। এটা একটা কাবার্ড একটা আছে। দিস ইজ দ্য ওয়াশরুম। ও গিজার আছে, চাপ নেই। সোফা আছে দুখানা। এবার আমরা চলে আসলাম নামচির বিখ্যাত জায়গা সেন্ট্রাল পার্কের সামনে। এটা অনেকটা গ্যাংটকের এমজি মার্কের মতনই সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এখানে বেশ কিছু দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে। টেমি টি, ওই দেখো টেমি। বললাম কেমন জায়গাটা। এরপর আমরা চলে আসলাম আমাদের হোটেলের ছাদে। এখান থেকে পুরো নামচি শহরটাকে ভালোভাবে দেখা যায়। এখন যদিও বিকেল হয়ে গেছে তাই স্মগের জন্য ভালো করে পাহাড় দেখা যাচ্ছে না, তবে দিনের বেলা আশা করি খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে। আজকের মতন গল্প এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে জানিও এই পার্টটি কেমন লাগলো। ওই যে দূরে হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।